জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বইয়ের ১৩ অধ্যায়ের ৭৩ প্রশ্নপত্র করব। এই প্রশ্নগুলো একদিকে যেমন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রশ্নগুলো কিন্তু যে তৃতীয় পার্বেক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে সম্পূর্ণ সেট টেস্টকে সমাধান করব। এর আগে আমরা এই প্রভাতী গণিত অনুশীলন বই থেকেই বৃত্তি পরীক্ষা 2024, 23, 19, 18, 17, 16, 15, 14, ঠিক আছে, এই এতগুলো এই 10 ইয়ার্সের সমস্ত 10 ইয়ার্সের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা দিয়ে দিয়েছি। আমরা এই ক্লাসটাকে মন দিয়ে দেখবে, দেখার পরে এগুলো দেখবে, তাহলে তোমাদের এই গণিতের প্রতি যে ভয় কেটে যাবে, প্লাস তোমরা পরীক্ষার হলে খুব সুন্দরভাবে সমস্ত প্রশ্নের সমাধানই করতে পারবে। তো চলো শুরু করি। তো দেখো, আমরা আজকে ৭৩ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। এখানে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে 50 এবং সময় 1.5 ঘন্টা। এখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার আছে, সুতরাং বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা এখান থেকে আমরা আজকে করব। দেখো, প্রথমে আমরা এক দাগের প্রশ্ন উত্তর করব। একের ক কী বলেছে, যদি আজকের আগের দিন বুধবার হয় তবে আজকের পরের দিন কী বার হবে? তাহলে দেখো, এই আজকে না, এটা মনে করো আজকে, ঠিক আছে, এর আগের দিন মানে এটা কি, এটা বুধবার বলা আছে, তাই না, বুধবার। এবার কি বলেছে, আজকের পরের দিন কি হবে? তাহলে আজকের আগের দিন বুধবার, তাহলে এই দিনটা কি, বৃহস্পতিবার। আজকে কী বার, শুক্রবার, তাই না। আজকের পরে কি, শনি, আর তারপরের দিন রবি। তাহলে চেয়েছে কি আমার, আজকের পরের দিন কী বার হবে, রবিবার হবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু খাতায় লিখে এরকম একটা ছক করে নেবে, করলে তোমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। এবং পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে, সবসময় কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তারপরে দেখো, ক্ষয় কী আছে, পাশের চিত্রে কতগুলি সরলরেখা আছে। তাহলে দেখে নিই কতগুলো সরলরেখা আছে। তাহলে দেখো, আমি এটা জুম করে নিয়েছি। সরলরেখা কি, সম্পূর্ণ যে লাইনটাকে আমরা দেখবো যে কতটা সম্পূর্ণ লাইন আছে। ভালো করে যদি খেয়াল করি আমরা দেখব, এই যে চতুর্ভুজ না, এই চতুর্ভুজের 4টে বাহু আছে, তাই না। এই 4টে বাহু না, দেখো পাশ থেকে 4টে বাহু গেছে না, এই 4টে বাহু, তাই না, এই হলো 4টে বাহু আছে এখানে। এবার ভিতরে কটা বাহু আছে দেখো, এই একটা না, এই একটা বাহু, এই একটা বাহু, কটা হলো, দুটো। আবার ভালো করে যদি দেখি, এই একটা বাহু আছে না, এই একটা বাহু, এই একটা বাহু, কটা হলো, দুটো। আবার যদি ভালো করে দেখি আমরা, এইখানে দেখো আরেকটি বাহু আছে, এই একটা বাহু না, এই একটা বাহু, এই একটা বাহু, কত হবে, +2, তাহলে 4 আর 6 10, তাহলে মোট 10টি সরলরেখা আছে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখব 10টি সরলরেখা আছে, কারণ এখানে 4টি আর ভিতরে 3টে ত্রিভুজের 2টো করে বাহু আমার যোগ হবে, কারণ একটা বাহু আগে আমরা যোগ করে নিয়েছি। 10টি সরলরেখা, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো। তারপরে দেখো, বলা আছে যে ঘড়িতে যখন 12টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? দেখো, যখন ঘড়িতে এরকম যখন 12টা বাজে তখন কি হয়, তখন জানি আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একের উপরে থাকে না, একের উপর অপরটা থাকে না। এই মনে করো মিনিটের কাঁটা, এর উপরেই থাকে ঘন্টার কাঁটা, তাই না। 12টা বাজার সময় কি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একের উপরে থাকে, সুতরাং এদের মধ্যবর্তী কোণের মান কত, কোণের মান 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের মান। এর উপরে কী হয়, উপরে ডিগ্রির চিহ্নটা, ছোট্ট একটা শূন্য দেওয়া, এটা কী বলা হয়, ডিগ্রির চিহ্ন। তাহলে যখন ঘড়িতে 12টা বাজে তখন কোণের মধ্যবর্তী কোণের মান কত, এই কোণের একক কি, ডিগ্রি না, তাহলে আমি কী লিখবো, 0 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো, সরল অঙ্ক দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করে সঠিক উত্তর বসাও। তাহলে বলা আছে কি, এই পার্টটা আমাকে সমাধান করতে হবে, করার পরে এখানে কিছুটা যোগ হবে, যোগ করে আমার মোট 11 আসবে, তাই না। তাহলে আমি এই পার্টটা আগে করে দেখি। এবং আমরা জানি কি, সরল অঙ্কের ক্ষেত্রে আগে করতে হয় ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাই দেখো, অঙ্কটা করি আমি, দেখি কি আর উত্তর আসে। এবার দেখো, এরকম দেওয়া আছে আমার। তাহলে প্রথমে কী করবো, আমি প্রথমে ব্র্যাকেটের কাজটা করবো এবং ভাগের কাজটা করবো, ঠিক আছে। তোমরা কিন্তু, আমি এক লাইনে করবো, কিন্তু তোমরা কিন্তু প্রতিটা একটা পার্ট করবে, একটা লাইন লিখবে, আবার একটা পার্ট করবে, একটা লাইন লিখবে। তাহলে দেখো, এই অংশকে আমি 12কে 4 দিয়ে ভাগ করি, কত হয়, 3, তাই না। 3 গুণ, এখানে কি আছে, 3 আছে, যোগ, এই 15টাকে ভাঙাই আমি, তাহলে 2 3 3 আর 2 5, তাই না, তাহলে 5-এর 3 যোগ কিছু একটা সংখ্যা আসবে, সমান সমান 11, তাই না। এবার দেখো, এই পার্টটা ভালো করে করি আমি। এই পার্টটা কত হবে আমার, 9, তাই না। তাহলে 9 যোগ, এখানে কি আছে আমার, উপরে 5 তলায় 3, তাই না, যোগ কিছু একটা পার্ট হবে, সমান সমান 11 হবে। এবার দেখো,
এটাকে আমি ভালো করে আমি যোগ করি আমি এটা, তাহলে 3 নং কত 27 আর 5, এটা যদি যোগ করি আমি কত হয় 3 নং 27 প্লাস 5, তলায় কত আসে আমার, তলায় আসে 3 যোগ কিছুটা করতে হবে সমান সমান 11 আসবে। এবার দেখো আমি 27 আর 5 কোথায় 32, না 32/3। এবার দেখো এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে না, যোগ করার ফলে কি হবে 11 আসবে না, তাহলে যদি আমি 11 থেকে আমি এটা বাদ দিয়ে দিই আমি তাহলে পেয়ে যাবো আমি, তাই তো। ধরো এখানে কিছু সংখ্যা মানে ক আছে, ক আমার আছে, হ্যাঁ, তাহলে ক মানে কি, ক তাহলে এইটার সঙ্গে ক যোগ করার ফলেই তো 11 আসবে। 3-এর সঙ্গে মনে করো 3-এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলাম আমি 5 হলো, তাহলে এই সংখ্যাটা কত আমার, এই সংখ্যাটা আমি 5 থেকে 3 বাদ দেবো পেয়ে যাবো আমি 2, তাই না। তার মানে এখানে 11 থেকে আমি এটা বাদ দেবো, ঠিক আছে। তাহলে বাদ দিয়ে দিই আমি 11 বিয়োগ 32/3, তাহলে বিয়োগ করে 3 রং 33 বিয়োগ 32/3, তাই না, কত হবে 1/3। আমার 1/3 যোগ করলে এই সংখ্যাটি সম্পূর্ণ হবে, তাহলে শূন্যস্থানে কত বসবে আমার 1/3 বসবে আমার শূন্যস্থানে। বোঝা গেল। তোমরা কিন্তু প্রতিটা লাইন ধাপে ধাপে করবে, করার পরে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, হ্যাঁ। তারপরে দেখো এই 42.56 ও 5-এর গুণফল 1-এর স্থানীয় মান কত, তার মানে এই সংখ্যার সঙ্গে আমার 5কে গুণ করতে হবে, গুণ করার ফলে দেখবো একটা জায়গায় 1 আসবে, সেই 1-এর স্থানীয় মান কত সেটা বার করতে হবে। তাহলে আমি বার করি, আমি দেখো, তাহলে দেখো এখানে 42.56 লেখা আছে, এর সঙ্গে 5-এর আমি গুণ করব। তাহলে গুণ করি আমি 5 6 30 0 হাতে আমার 3, 5 5 25 আর 3 28 8 হাতে আমার 2, 5 2 10 আর 2 12 2 হাতে আমার 1, 5 4 20 আর 1 21, তাই না 21। আমার দশমিক বসবে একটা ঘর দুটো ঘর, একটা ঘর দুটো ঘর করে দশমিক বসলো। এইবার দেখো এই সংখ্যা 1 এসছে কোথায় আমার, এখানে 1 এসছে না, এই 1-এর স্থানীয় মান কত, তাহলে কি লিখবো আমি, 1-এর স্থানীয় মান কিন্তু এ দেখো 1 এখানে আছে না, 1 কিন্তু দশমিকের ডান দিকে না কিন্তু বাঁদিকে, তার মানে এটা পূর্ণ সংখ্যা, মনে করো এই সংখ্যাটা নেই, ভালো করে দেখে নাও, মনে করো এই দশমিকের পরে সংখ্যা নেই, তাহলে কত হবে 1-এর স্থানীয় মান আমার 10, কারণ 1 যে জায়গায় আছে সেই জায়গায় থাকার জন্য আমার 1-এর স্থানীয় মান 10। এখানে থাকলেও তো 100, কারণ এই 1-এর পরে কিন্তু একটিই ঘর আমার দশমিকের আগে, সুতরাং 1-এর স্থানীয় মান কত আমার 10, দশমিকের পরে না কিন্তু দশমিকের আগে, সেই জন্য 1-এর স্থানীয় মান 10। অঙ্কটা সহজ, কিন্তু আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি অনেকবার, যদি আগের ক্লাসগুলো দেখি তাহলে খুব সহজে আমরা করতে পারবো। এবার দেখো 2016 সালের 14ই নভেম্বর সোমবার হলে 2022 সালের 14ই নভেম্বর কী বার হবে আমরা বার করতে হবে। এবার দেখো খুব সহজেই বার করব আমরা। এবার দেখো এই 2016 সালের 14ই নভেম্বর সোমবার, তাহলে 2022 সালের 14ই নভেম্বর কী বার। আমরা একটা জিনিস মনে রাখবো, সাধারণ বছরগুলোতে যেদিনকে মাস শুরু হয় সেই দিনকে মাস শেষ হয়। সাধারণ যে সমস্ত বছর, লিপ ইয়ার নয়, এমন বছর যেদিনকে মাস শুরু হয়, সাধারণ বছরগুলিতে বছরের প্রথম দিন এবং শেষ দিন একই থাকে। বোঝা গেল। তার মানে সাধারণ বছরগুলোতে বছরের যেদিনে বছর শুরু হয়, সাধারণ বছরগুলোতে যেদিনকে বছর শুরু হয় তার পরের বছর তার পরের দিনে শুরু হয়। 2010 সাল তোমরা এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। 2010 সালে, হ্যাঁ 2010 সালে 1 জানুয়ারি পড়লো মনে করো, 1 জানুয়ারি পড়লো মনে করো সোমবার, তাহলে 2011 সালে এই 1 জানুয়ারি হবে কী বার, মঙ্গলবার। বোঝা গেল। কারণ একদিন পিছিয়ে যাবে। আমি কি বললাম, সাধারণ বছরগুলোতে জানুয়ারি মাস যেদিনকে শুরু হবে সেই দিনেই শেষ হবে। বছরগুলিতে 1 জানুয়ারি যেদিন পড়বে ঠিক তার পরের দিন পড়বে, ঠিক আছে। আর লিপ ইয়ার বছরগুলোতে একদিন পিছিয়ে যাবে। তাহলে দেখো 2016 সালের 14ই নভেম্বর সোমবার, তাই না, 2016 সালের 14ই নভেম্বর সোমবার। এবার 2017 সালে কী হবে, 2017 সালে এবার দেখো লিপ ইয়ার কিন্তু ক্রস করে গেছে। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসের আগে হলে আমি কাউন্ট করতাম, যেহেতু ফেব্রুয়ারি মাসের পরে তাই আমি আর কাউন্ট করবো না। তাহলে সোমবার হয়ে গেছে আমার 2017 সালের এই 14 তারিখ কী বার হবে, মঙ্গলবার হবে। বোঝা গেল, মঙ্গলবার হবে। অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডারের অঙ্কটা একটু বড় অনেক, ঠিক আছে, যেহেতু প্র্যাকটিস সেট করছি তো আমি অতটা বলতে পারছি না আমি, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো 2018 সাল, এটা লিপ ইয়ার নয়, এই সালটা লিপ ইয়ার নয়, তাহলে এই সালের 14 তারিখ কী বার হবে, বুধবার হবে, ঠিক আছে।
তারপরে দেখো 2019 সাল না, 16, 17, 18, 19 সালে 14 তারিখ কী বার হবে? বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার। বোঝা গেল? তারপরে দেখো 2020 সাল, তাই না? এই 20 সাল কিন্তু লিপ ইয়ার, নভেম্বরে কাউন্ট করব, কিন্তু কী হবে, এটা একদিন বেশি পিছিয়ে যাবে, মানে একদিন বেশি এগিয়ে যাবে। তার মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হবে, শনিবার। বোঝা গেল? 2020 সালের 14 নভেম্বর হবে কী বার? শনিবার। এবার দেখো 2020 সাল পরে 2021 সাল, তাই না? 2021 সাল, এই সালের 14 নভেম্বর কী বার হবে? রবিবার হবে। বোঝা গেল? রবিবার হবে। আবার 2022 সালের 14 তারিখ কী বার হবে? সোমবার হবে, সোমবার। বোঝা গেল? এই অঙ্কগুলো করার অনেক সহজ নিয়ম আছে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের বুঝতে হবে যে বুঝে বুঝে করলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। সূত্র মুখস্থ করলে তো হতেই পারে, কিন্তু সেটা অনেক ঝামেলার ব্যাপার। আমরা বুঝে বুঝে করব, এরকমভাবে লিখে নেবো খাতায়, তাহলে একটুও ভুল হবে না। যে প্রত্যেক বছর সাধারণ বছরে একদিন বাড়ছে, লিপ ইয়ার বছরে দুদিন করে বাড়বে, দিন সংখ্যা একদিন বাড়বে, আর লিপ ইয়ার বছরে দুদিন বাড়বে। এভাবে করলে আমরা সহজেই খুব পড়তে পারবো। ঠিক আছে? তারপরে দেখো তাহলে উত্তর কী বার হবে আমার? তাহলে উত্তর কী হবে? 2022 সালের 14 নভেম্বর হবে কী বার? সোমবার। ঠিক আছে? সোমবার লিখবে তোমরা। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। বলেছে কি 1 মিলিয়নকে কত দিয়ে ভাগ করলে 1 লক্ষ হয়? তাহলে দেখো 1 মিলিয়নকে কত দিয়ে ভাগ করলে 1 লক্ষ হয়? আমরা কি জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাই না? 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাই না? 1 মিলিয়ন মানে 10 লক্ষ, লক্ষ। তাহলে 10 লক্ষকে আমি, তাহলে 10 লক্ষকে আমি কত দিয়ে ভাগ করলে 1 লক্ষ হবে আমার? নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করতে হবে আমার। তাহলে 10 লক্ষকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার 1 লক্ষ হবে। তাহলে তোমরা কি লিখবে? যে 1 মিলিয়নকে আমরা 10 দিয়ে ভাগ করলে 1 লক্ষ হবে। ঠিক আছে? এবং তার আগে লিখে নেবে যে আমরা জানি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 1 লক্ষ হবে। তারপরে দেখো বর্গজকে এসে 84কে রোমান হরফে লিখে দেখাও। তাহলে রোমান হরফে লিখে দেখাতে হবে 84কে। রোমান হরফে আমরা লিখি না কীরকম? 1, এটা 1, এটা 2, তাই না? এটা 3, তাই তো? এটা 4, লিখি না এরকম আমরা? এটা 10। ঠিক এইরকম আমরা 84কে লিখব। এবার দেখো আমরা যে রোমান হরফে টোটাল যে এই রোমান হরফে লেখার একটা বড় ক্লাস তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে? দেখে নেবে যে কীভাবে রোমান হরফ লিখতে হয়। এই রোমান হরফে লেখার পদ্ধতির একটা ক্লাস তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কীভাবে রোমান হরফের সংখ্যা লিখতে হয়। তো যেহেতু প্র্যাকটিস করছি আমি লিখে দিই। দেখো রোমান হরফে এই 50কে লেখা হয় এল। ঠিক আছে? রোমান হরফে 50কে কী লেখা হয়? এল। আমরা কী করবো? এই 84কে আমি ভাঙবো, ভেঙে লিখবো। হ্যাঁ, আমরা এই 84কে কী করবো? আমি ভাঙবো, ভেঙে ভেঙে লিখবো। ঠিক আছে? রোমান হরফে লেখার নিয়ম আছে। প্রথমে লিখবো 50, তারপরে লিখবো 10, তারপরে লিখবো 10, তারপরে লিখবো 10, তারপরে লিখবো 4। ঠিক আছে? এইভাবে লিখলে আমি 84 লিখতে পারবো। তাহলে 50কে কী লেখা হয়? 50কে লেখা হয় এল। তারপরে 10কে কী লেখা হয়? এক্স। তারপরে 10কে লেখা হয় এক্স। তারপরে 10কে লেখা হয় এক্স। আর আমরা ক্লাস 4কে কীরকম লিখি? এরকম লিখি না? তাহলে এটা লাস্টে দিয়ে দেবো এই। তাহলে এটা কত হলো? এটা আমার 84। তাহলে রোমান হরফে এভাবে লিখতে হয়। আমি রোমান হরফে লেখার একটি সম্পূর্ণ ক্লাস তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কীভাবে এই রোমান হরফে লিখতে হয়, কারণ একটা বিশেষ নিয়ম আছে লেখার। হ্যাঁ, তাহলে এক্স এল, এই এল এক্স 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 আইভি, এটা হচ্ছে কি 84-এর লেখার সংকেত। তারপরে দেখো কী আছে? 4391কে নিকটবর্তী 100-এর গুণিতকে প্রকাশ করলে কত হয়? যখন দেখবো 100-এর গুণিতক বলবে, তখন আমি শেষ দুটো অঙ্ক দেখবো। ঠিক আছে? শেষ দুটো অঙ্ক। বোঝা গেল? যদি বলে 10, তাহলে সে শেষ একটি অঙ্ক দেখবো। যদি বলে 1000, তাহলে শেষ 3টে অঙ্ক দেখবো। বোঝা গেল? মনে রাখবে কিন্তু এগুলো। যদি বলে শেষ দুটো অঙ্ক, যদি বলে 100, তখন দেখবো শেষ দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক 50-এর বেশি না কম? বোঝা গেল? এই দুটো অঙ্ক 50-এর যদি বেশি হয়, তাহলে তার পরবর্তী পূর্ণ ঘর নেব, শতকের ঘর নেব। যদি শেষ দুটো অঙ্ক 50-এর বেশি হয়, তাহলে আমি পরবর্তী শতকের ঘর নেব। আর 50-এর আগে হলে ওই সংখ্যাটাই পুরো শতকে লিখে দেবো। কী বললাম? ধরো এখানে কী লেখা আছে? দেওয়া আছে যে এই সংখ্যাটির নিকটবর্তী 100-এর গুণিতকে লেখো। ঠিক আছে? যখন বলবে 100, তখন শেষ দুটো ঘর দেখব আমি।
দেখব কি এই দুটো ঘর কি 50-এর বেশি না কম। যদি 50-এর বেশি থাকে, 50 বা 50-এর বেশি থাকে, 50 বা 50-এর বেশি থাকে, তাহলে কি করব, পরবর্তী শতকের ঘর নেব আমি। পরবর্তী শতক কত, 43, তার 4391। এর পরবর্তী শতক কত, 4400। বোঝা গেল? উত্তর কত হবে আমার, 4400। বোঝা গেল? এইবার যদি 50-এর কম থাকে, 50-এর কম কিন্তু 50 বা 50-এর বেশি হলে পরবর্তী ঘর, আর 50-এর কম হলে কত হবে, 43 যা থাকবে তাই আমি বসিয়ে দেবো। বোঝা গেল? যদি আছে কত, 48। ঠিক আছে, ধরো লেখা আছে এরকম যে 4348 সংখ্যাটি লেখা আছে, তখন কত হবে আমার, 4300 হবে। এই সংখ্যার নিকটবর্তী কোনটা, কাছাকাছি শতক কোনটা, তাহলে এই সংখ্যাটির কাছাকাছি, ধরো লেখা আছে 4348-এর কাছাকাছি শতক 4300, কিন্তু আমার পরীক্ষায় বলেছে কত, 4391 না, এর কাছাকাছি শতক কোনটা, 4400। বোঝা গেল? মানে এই সংখ্যা থেকে 4300 কাছে না 4400 কাছে, কারণ 4300 কাছে হবে, কারণ এর থেকে 9 যোগ করলে আমি 4400 পেয়ে যাবো, কিন্তু এর থেকে 91 বাদ দিলে আমার এটা আসবে, তার মানে কাছাকাছি কোনটা, কাছাকাছি 4400। এই লেখারও নিয়ম আছে, ঠিক আছে, কীভাবে নিকটবর্তী শতক লিখতে হয় আমি পরবর্তীকালে এই ধরনের ক্লাস আমি দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো, যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি সেটি কোন প্রকারের ত্রিভুজ। তাহলে দেখো, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, তাই না, তার মানে কি, যদি ধরো এই কোণ এবং এই কোণ মিলিয়ে কত ডিগ্রি এসছে, 90 ডিগ্রি, তাই না, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। কারণ কি জানি আমরা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না, 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি। এবার দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার যে কোনো দুটি কোণ, ধরো এই দুটি কোণের সমষ্টি আমরা কত ডিগ্রি এসছে, আমার 90 ডিগ্রি, তাহলে এই পরবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এবং 90 ডিগ্রি হওয়া মানে কি, এই ত্রিভুজটা কী হবে, সমকোণী ত্রিভুজ, সমকোণী, ককার 90 ডিগ্রি। তোমরা কী লিখবে, ত্রিভুজটি অবশ্যই সমকোণী, কারণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে অপর কোণটি অবশ্যই 90 ডিগ্রি হবে, হলেই সেটা ত্রিভুজ হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজটি কী হবে, সমকোণী ত্রিভুজ। তারপরে দেখো 2 জায়গাটা কী অঙ্ক আছে, দেখো দেওয়া আছে যে এক ব্যক্তি তার সঞ্চয়ের এত অংশ স্ত্রীকে এত অংশ কন্যাকে দেওয়ার পরও তার কাছে 40,000 টাকা অবশিষ্ট থাকলো, ওই ব্যক্তির মোট সঞ্চয় কত। তাহলে দেখো, আমরা কি জানি, তোমরা লিখবে যে ধরি ওই ব্যক্তির মোট সঞ্চয়ের পরিমাণ 1 অংশ। বোঝা গেল? তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, কিন্তু আমি শুধু অঙ্কর সলিউশনটা করে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। ও ধরি ওই ব্যক্তির মোট সঞ্চয় 1 অংশ, তিনি তার সঞ্চয় থেকে স্ত্রীকে দেয় এত অংশ, আর কি পুত্রকে দেয় এত অংশ। তাহলে লিখবে যে স্ত্রী এবং পুত্র মিলিয়ে তিনি মোট দেন কত, মোট কত অংশ দেন, 3.5 অংশ তিনি দেন। ঠিক আছে, এবার দেখো তার কাছে ছিল কত অংশ, 1 অংশ ছিল না, তাহলে 0.5 অংশ তিনি দান করেন, তাহলে কত অংশ, 1 অংশ, তার থেকে 0.5 অংশ তিনি দেয় স্ত্রী এবং পুত্রকে। তাহলে স্ত্রী এবং পুত্রকে মিলিয়ে দেওয়ার পরে তার কাছে কত অংশ থাকে, বাদ দিয়ে দিই, 0.5 অংশ তার কাছে থাকে, তাই না। এই 0.5 অংশের মূল্য কত বলা আছে এখনও, তার কাছে 40,000 টাকা আছে না, তাহলে 0.5 অংশের মূল্য কত, 40,000 টাকা, তাই না। তাহলে 1 অংশের মূল্য কত, 1 অংশের মূল্য 0.5 নিচে। এবার দেখো, এবার 1 অংশের মূল্য 0.5 নিচে না, তাহলে এই 0.5 তুলে দিই এখানটায়, তুলে কী করি, 10 দিয়ে গুণ করে দিই আমি। ঠিক আছে, দশমিক আর নেই, 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণ 10, 40 দুগুণ 80,000 টাকা। তাহলে ওই ব্যক্তির মোট সঞ্চয়ের পরিমাণ কত, 80,000 টাকা। আমি কি করলাম, প্রথমে স্ত্রীকে এবং পুত্রকে যত অংশ দেওয়া হলো, দেওয়ার পরেও মোট অংশ থেকে আমার বাদ থাকে কত, মোট অংশ থেকে আমার বাকি থাকে 0.5 অংশ। এই 0.5 অংশের মূল্যই বলা আছে 40,000 টাকা, তাহলে 1 অংশের মূল্য কত হবে, 80,000 টাকা। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে, কিন্তু বারবার বলছি আমি, হ্যাঁ। তারপর দেখো 3 জায়গায় কী আছে, পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 46 বছর। 3 বছর পর পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হবে, পিতা ও কন্যার বর্তমান বয়স কত। আমি একটি সমীকরণ গঠন করে এই অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 46 বছর, 3 বছর পরে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হবে, পিতা ও কন্যার বর্তমান বয়স কত। তাহলে সমীকরণটা গঠন করে নিই আমি।
দেখো আমি একটি সমীকরণ গঠন করার চেষ্টা করেছি। আমি অঙ্কটা সমীকরণ গঠন না করেও করতে পারতাম, কিন্তু সেটাকে তোমাদের বুঝতে, কিন্তু সেখান থেকে একটু বুঝতে সমস্যা হবে। তো আমি এভাবে দেখো, পিতা এবং পুত্রী ধরলাম, পিতার বয়স ক, কন্যার বয়স খ। তাহলে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি 46 বছর, ঠিক আছে। তারপরে দেখো, ধরি পিতার বয়স ক, কন্যার বয়স খ। তাহলে পিতা এবং কন্যার বয়স মিলিয়ে 46 বছর। এটা আমার প্রথমে বলা আছে। তারপরে কি বলা আছে, 3 বছর পরে, তাই না? 3 বছর পরে কি হবে, এই পিতারও 3 বছর বেড়ে যাবে না, ক ছিল এর সঙ্গে 3 বেড়ে যাবে। আবার কন্যারও কি আছে, কন্যারও খ ছিল এর সঙ্গে আরও 3 বেড়ে যাবে, তাই না? তাহলে পিতারও 3 বেড়ে গেল, কন্যারও 3 বেড়ে গেল। এবার বলেছে 3 বছর পরে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হবে, তাই না? তাহলে যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই, এটা কন্যা তো, তাহলে কন্যার সঙ্গে 3 গুণ করে দিলাম, আর পিতার বয়স, তাহলে দুটো সমান না আমার? ভালো করে দেখো, যখন আমি পিতার বয়স এবং 3 বছর পরে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হবে, তাহলে কন্যাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই দুটো সমান হয়ে যাবে না? এইবার এখান থেকে আমি পিতা এবং কন্যার বয়সে একটি সমীকরণ বার করবো। তাহলে দেখো এখানে ক আছে না, ক প্লাস 3 সমান সমান, এই 3 দিয়ে গুণ করলে কী হয়, 3 খ হয় না, 3 খ প্লাস 3 তিরিকে 9, এই দেওয়া আছে না? এবার এক কাজ করি, আমি আগে পরে করে নিই, কটাকে এখানে রেখে দিই আমি, আর 3 খটাকে এদিকে নিয়ে আসি। তাহলে এদিকে যোগ আছে না, এদিকে আনলে বিয়োগ হবে। তাহলে ক বিয়োগ 3 খ সমান সমান, এই 9 ছিল আর এই 3টা দিকে চলে যাবে না, বিয়োগ 3। তার মানে ক বিয়োগ 3 খ সমান সমান 9 থেকে 3 গেলে 6, তাই না? তাহলে এই একটা সমীকরণ পেলাম। আর এদিকে আগে একটা সমীকরণ দেওয়া আছে না, ক প্লাস খ 46 বছর। তাহলে এটা তোমরা লিখবে যে 1 নম্বর সমীকরণ এটা, আর এটা কি, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে পাই। তাহলে যোগ করে লেখো এখানে, ক মাইনাস 3 খ সমান সমান 6, আর ক প্লাস খ কি বলা আছে ক প্লাস খ 46 না, 46 বছর, ক প্লাস খ 46 বছর, তাই না? এবার আমি যোগ করে দিই। আমি দেখো, আমি এক কাজ করি, এখান থেকে এখানে যোগ করব না, বিয়োগ করে দিই, বিয়োগ, ঠিক আছে। ক এবং খ কী করবো, আমি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই, বিয়োগ। হ্যাঁ, তোমরা লিখবে নিচে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে দিই এখানটায়, এখানে কী হবে, এটা বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে। এবার দেখো, বিয়োগ করলে এই যোগ আছে না, এটা বিয়োগ আছে না, এটা কেটে যায় না, এটা যোগ এটা বিয়োগ কেটে যায়। তাহলে দেখো 3টে খ, এখানে মাইনাস খ, তাহলে মাইনাস 4টে খ, তাই না? সমান সমান, এখানে থেকে প্লাস মাইনাস 46 প্লাস 6, তাই না? তাহলে মাইনাস 46 থেকে প্লাস 6 বাদ দিলে কী হবে, মাইনাস 40, তাই না? মাইনাস 40। এবার মাইনাস এখান থেকে ক্যান্সেল হয়ে যায়, ডান দিক বাদিক দুটোই মাইনাস আছে না, এ মাইনাস ক্যান্সেল হয়ে যায়। এবার 4টে খ মানে কত, 40। তাহলে 4টে খ মানে 40, একটি খ মানে কত, ভাগ করে দেবো। তাহলে একটি খ কত হবে, 40কে আমি 4 দিয়ে ভাগ করে দিই 10। তা 10 কী পেলাম আমি, 10 পেলাম কন্যার বয়স। খ পেয়েছি না, খ, খ তো কন্যার বয়স। তাহলে খ কি আমার, খ কন্যার বয়স 10 বছর, তাই তো, খ 10 বছর। তাহলে আমরা ক প্লাস খ, তোমরা লিখবে যে কন্যার বয়স পেয়েছি, কন্যার বয়স 10 বছর। এবার ক আর খ না, ক আর খ মিলিয়ে 46 কিন্তু। তাহলে পিতা প্লাস কন্যা কত, কন্যা 10 মিলিয়ে কত আমার 46। তাহলে পিতা কত হবে, আমার এই 10 বাদ দেবো থেকে, 46 বিয়োগ 10 কত হবে, 36 বছর। তাহলে তোমরা লিখবে পিতার বয়স 36 বছর এবং কন্যার বয়স 10 বছর। বোঝা গেল? এই সমীকরণটা তোমাকে করতে হবে, তুমি তো একভাবে করতে পারবে না, মানে শর্টে করতে সমস্যা। তোমরা এই সমীকরণটা লিখবে, যে পিতার সঙ্গে কন্যার বয়সের সমষ্টি লিখবে, তারপরে পরের যে কন্ডিশন দেওয়া আছে সেটা বসাবে, বসে দুটো ইকুয়েশন আসবে, সমাধান করলে তোমরা খুব সহজে উত্তরটা বার করতে পারবে। কঠিন তো একটুও নয়, কিন্তু আমাকে কতগুলো ধাপ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, 4 জন লোক 4 ঘন্টায় 4টি ব্যাগ বানাতে পারে, 8 জন লোক 8 ঘন্টায় কটি ব্যাগ বানাতে পারবে। 4 জন লোক 4 ঘন্টায় 8টি ব্যাগ বানাতে পারে, 8 জন লোক 8 ঘন্টায় কটি ব্যাগ বানাতে পারবে। তাহলে তোমরা দেখো ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে দেখো দেয়া আছে কি, 4 জন লোক 4 ঘন্টায় 4টি ব্যাগ বানাতে পারে, 8 জন লোক 8 ঘন্টায় কতগুলো ব্যাগ বানাবে। এবার দেখো আমার যেটা বার করতে হবে সেটা আমি সবসময় ডান দিকে রাখবো, ঠিক আছে, ডান দিকে, কারণ ডান দিকে যোগ ভাগ বিয়োগ করার ফলে কিন্তু উত্তরটা বেরোবে আমার, ঠিক আছে।
যোগ বিয়োগ করার ফলেই কিন্তু উত্তরটা আমার বেরোবে। তাহলে দেখো 4 জন লোক 4 ঘন্টায় 4টি ব্যাগ তৈরি করতে পারে, 8 জন লোক 8 ঘন্টায় কতগুলো ব্যাগ তৈরি করবে, ডান দিকে থাকবে এটা। এবার দেখো আমরা শুধু ঐকিক নিয়মে সম্পূর্ণভাবে লিখে যাব, ঠিক আছে। দেখো লেখা আছে কি 4 জন লোক 4 ঘন্টায় ব্যাগ বানাতে পারে 4টি। তাহলে এখান থেকে কী করবো আমি, একজন লোক, লোক সংখ্যা কমে গেল আমার, ঠিক আছে। লোক সংখ্যা কমে গেলে যদি সময় স্থির থাকে তাহলে কি কাজ বেশি হবে না কম হবে? লোক সংখ্যা কমে গেল তাহলে কাজ কমে যাবে। তাহলে একজন কমে গেলে ভাগ আর বেড়ে গেলে গুণ, মনে রাখবো। তাহলে একজন লোক এই 4 ঘন্টায় কতগুলো ব্যাগ বানাতে পারবে? কম ব্যাগ বানাতে পারবে। তাহলে কী করবো আমি, এই 4কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। এই 4 ছিল আর এই 4 দিয়ে ভাগ হয়ে গেল। এবার দেখো আবার একজন লোক 1 ঘন্টায়, তাহলে কি আরও কম করবে আমার, আরও আগে লোক করতে একজন লোক 4 ঘন্টায়, এখন একজন লোক 1 ঘন্টায়, তাহলে আরও কম করবে। তাহলে আরও কম করলে কী হবে, আমার ভাগ হয়ে যাবে। 4 নিচে উপরে উপরে 4 নিচে 4 গুণ 4 হলো। এইবার দেখো পরে কী আছে আমার, পরে বলা আছে যে 8 জন লোক 8 ঘন্টায় না। এবার দেখো 8 জন লোক 8 ঘন্টায়, তাহলে দেখো 8 জন লোক, যদি বলি 8 জন লোক 1 ঘন্টায় কতগুলো ব্যাগ বানাবে, তাহলে 8 জন লোক আরও বেশি ব্যাগ বানাবে না। তখন কী হবে, উপরে 4, এই 8টা কী হবে, এই 8 উপরে গুণ হয়ে যাবে, এই 8টা কী হবে, এই 8টা উপরে গুণ হয়ে যাবে, আর নিচে আমার 4 গুণ 4 যেমন ছিল তেমনই থাকলো। এবার দেখো এই 8 জন লোকই ক ঘন্টায় করবে, 8 ঘন্টায়, তাহলে আরও বেশি ব্যাগ বানাবে না। তাহলে কী হবে, উপরে 8 গুণ হয়ে যাবে। তাহলে যেমন ছিল 4, এই 8 ছিল, সঙ্গে এই 8টা কী হলো, এই 8টা উপরে গুণ হয়ে গেল, আর নিচে কত 4 গুণ 4, বোঝা গেল। এবার এই 4 দিয়ে ভাগ করে দিলে কোথায় কেটে যায়, 4 4, এই 4 দিয়ে 8টে ভাগ করলে 2 হয়, তাহলে কাটার কিছু নেই আর, মানে ভাগ করার কোনো সংখ্যা নেই আর। তাহলে 8 দুগুণ 16, তাহলে 16টি ব্যাগ আমার 8 জন লোক 8 ঘন্টায় 16টি ব্যাগ বানাতে পারবে। তোমরা এইভাবে অঙ্কটা লিখে লিখে করবে যে 4 জন লোক 4 ঘন্টায় ব্যাগ বানাতে পারে 4টি। এবার একজন লোক 4 ঘন্টায় ভাগ হবে, এবার একজন লোক 1 ঘন্টায়, তাহলে আরও কমে যাবে, তাহলে আরও ভাগ হবে, ঠিক আছে। 4/4 গুণ 4। এইবার দেখো যখন লোক সংখ্যা বেড়ে গেল, ঘন্টাও বেড়ে গেল, এবার দুটোই উপরে গুণ হয়ে যাবে, গুণ হলে কী হবে, আমার 16টি ব্যাগ বানাতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, 900 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে যত টাকা লাভ হয়, 900 টাকায় দ্রব্য বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো আমি দ্রব্যটির ক্রয় মূল্য কী করে পাবো, তাহলে দেখো কী করব, ধরো একটি জিনিস 5 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 7 টাকায় বিক্রি করলে তত টাকায় লাভ হয়, মানে টাকার পরিমাণ সমান। আমি 5 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 7 টাকা বিক্রি করলে তত টাকায় লাভ হয়, তাহলে জিনিসটির কেনা দাম কত? তখন কী করব, আমি এই দুটো যোগ করব, যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। 7 5 12 না, তাহলে 12কে আমি 2 দিয়ে ভাগ করলে কী হয়, 6 হয়, 6 হয়। তাহলে 6 টাকা জিনিসটার কেনা দাম। আমি 6 টাকায় কিনে 5 টাকা বিক্রি করলে 1 টাকা লস, আবার 6 টাকায় কিনে 7 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ, বোঝা গেল। মানে পার্থক্যটা বোঝা গেছে যে লাভ এবং ক্ষতির পার্থক্য সমান। তার মানে এই যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে জিনিসটার কেনা দাম কত। তাহলে 1200 আর 900কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে আমি কী করব, এই 1200 এর সঙ্গে আমি 900 আমি যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে লিখব জিনিসটি 1200 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 900 টাকা বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে, এই দুটো যোগ করব, 0 0 9 2 11 1 হাতে আমার 1 2, 2100 টাকা। একে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 10 50 1050 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত, 1050 টাকা। তার মানে 1050 টাকায় বিক্রি, মানে 1050 টাকা জিনিসটা আমি কেনা হয়েছে, কিনে আমি 900 টাকা বিক্রি করলে আমার 150 টাকা লস, আর 1200 টাকা বিক্রি করলে আমার 150 টাকা লাভ, বোঝা গেল। উত্তর কত হবে আমার, উত্তর 1050 টাকা। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, এবার দেখো 6 দাগের অঙ্কটা কী বলা আছে, এখানে বলা আছে যে রাম এবং শ্যামের গড় বয়স 18 বছর। তাহলে কী করবো আমি, রাম এবং শ্যামের মোট বয়স কী করে পাবো, আমি এই দুটো যোগ, রাম এবং শ্যামের মোট বয়স কী করে পাবো আমি, এই 18কে আমি 2 দিয়ে গুণ করলে মোট পেয়ে যাব। শ্যাম এবং যদুর মোট গড় বয়স 20, তাহলে মোট কী করে পাবো আমি, 20কে আমি 2 দিয়ে গুণ করে দেবো। তারপরে দেখো রাম এবং যদুর গড় বয়স 16, মোট কী করে পাবো আমি, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি রাম শ্যাম এবং যদুর মোট বয়সটা বার করব, বার করে আমি প্রত্যেকের থেকে বাদ দিলে আমি আলাদা করে বয়স পেয়ে যাব। দেখো কীভাবে করি অঙ্কটা আমি,
তাহলে দেখো প্রশ্নে আমার বলা আছে যে রাম এবং শ্যামের গড় বয়স 18 বছর। তোমরা লিখবে যে রাম এবং শ্যামের গড় বয়স হবে কি, যে রাম এবং শ্যামের গড় বয়স 18 বছর, তাহলে রাম এবং শ্যামের মোট বয়স কত, 18 গুণ 2 কত হবে, 18 গুণ 36 বছর রাম এবং শ্যামের মোট বয়স। তারপরে লিখবে শ্যাম এবং যদুর গড় বয়স 20 বছর, তাহলে শ্যাম এবং যদুর মোট বয়স কত, 20 গুণ 2 কত হবে, 40 বছর। তোমরা কিন্তু বছর লিখবে, হ্যাঁ বছর, এটা বছর। তারপরে দেখো রাম এবং যদুর মোট বয়স কত, 16 বছর, এই গড় বয়স 16 বছর, মোট কত 16 গুণ 2 মানে 32 বছর হলো। এবার নিচে লিখবে যে দেখো ভালো করে দেখো, যদি খেয়াল করে দেখি আমরা, এখানে দেখো রাম দুটো আছে না, এই একটা রাম, এই একটা রাম, তাই না। শ্যাম দেখো এই একটা শ্যাম, এই একটা শ্যাম, যদু এই একটা যদু, এই একটা যদু, তার মানে দুটো করে কি আছে, রাম আছে প্লাস শ্যাম আছে প্লাস যদু আছে, তাই না, তাই তো। তাহলে দুটো রাম, দুটো শ্যাম, দুটো যদু, মোট বয়স কত, এখানে 36, 40 আর 32 যোগ করে দিই আমি, কত হয়, 6 আর 2 8, 3 আর 3 6 আর 4 10। তাহলে দুটো রাম, দুটো শ্যাম, দুটো যদুর মোট বয়স কত, 108 বছর। তাহলে একটা কত হবে, 2 দিয়ে ভাগ করে দিই আমি, তাহলে 108কে 2 দিয়ে ভাগ করে দিই, 5 4, তাই না। তাহলে দেখো রাম শ্যাম যদুর মোট বয়স কত, 54 বছর। তো রাম শ্যাম যদুর মোট বয়স কত, 54 বছর না, রাম এবং শ্যামের মোট বয়স কত, 36 বছর। তাহলে এই রাম এবং শ্যামের 36 বছর বাদ দিলে যদু পেয়ে যাবো আমি। আবার দেখো শ্যাম আর যদুর মোট কত, 40, তাহলে শ্যাম আর যদুর মোট বয়স 40, তাহলে রামের পেয়ে যাবো এর থেকে বাদ দিলে। আবার রাম এবং যদুর মোট বয়স 32, তাহলে রাম শ্যাম যদুর থেকে রাম যদু বাদ দিলে আমি শ্যাম পেয়ে যাব। এবার নিচে দেখো আমি পরপর লিখি যে তাহলে কত হবে। তাহলে দেখো বলা আছে রাম শ্যাম যদুর মোট বয়স 54, রামের বয়স কী করে পাবো আমি, শ্যাম আর যদু বাদ দিয়ে দেবো আমি, তাহলে শ্যাম আর যদুর মোট কত, মোট 40 না, তাহলে শ্যাম আর যদুর মোট বয়স 40 বাদ দেবো 54 থেকে, তাহলে 54 বিয়োগ 40 কত হবে আমার, 14 বছর, ঠিক আছে, 14 বছর কার বয়স, রামের বয়স হলো। এবার শ্যামের বয়স কী করে পাবো আমি, শ্যামের বয়স তোমরা লিখবে, শ্যামের বয়স, হ্যাঁ শ্যামের বয়স কী করে লিখবে, তাহলে শ্যামের বয়স আমি কী করে পাবো, আমি মোট বয়স থেকে রাম ও যদু বাদ দেবো, তাই তো। তাহলে রাম যদু কত হয়, রাম এবং যদুর বয়স 32 বছর, তাহলে 54 থেকে আমি 32 বাদ দিয়ে দেবো, তাহলে 54 থেকে বাদ দিই, 54 থেকে 32 বাদ দিই, কত হয় আমার 22 বছর, শ্যামের বয়স 22 বছর। আর কি আছে, রাম হলো, শ্যাম হলো, আর যদু বাকি, তাহলে যদুর বয়স কত হবে, যদুর বয়স আমি 54 থেকে রাম আর শ্যাম বাদ দেবো, 54 থেকে রাম আর শ্যাম বাদ দিয়ে কত হয় 36 বছর, তাই না। 54 থেকে 36 আমি বাদ দিয়ে দিই, কত হবে আমার 18 বছর। তাহলে আমি এখান থেকে আমি রাম শ্যাম আর যদুর বয়স আলাদা করে পেয়ে গেলাম, রামের বয়স 14, শ্যামের বয়স 22, যদুর বয়স 18 বছর। তোমরা কিন্তু এরকম পূর্ণ বাক্যে লিখে লিখে সম্পূর্ণ সমাধান করবে, ঠিক আছে। অঙ্ক তো এই জন্য একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, এখানে দেখো 7 দাগেরটা কী আছে, তুমি এবং তোমার বন্ধু একই স্থান থেকে একই সময়ে একই সরলরেখা বরাবর হেঁটে যাচ্ছ। একই সময় একই স্থান থেকে তোমার গতিবেগ 40 মিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে তুমি যাও 40 মিটার, আর তোমার গতিবেগ 60 মিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে যায় 60 মিটার। 1 ঘন্টা পরে তোমাদের মধ্যবর্তী ব্যবধান কত হবে, তাই না। ভালো করে দেখো, তুমি এবং তোমার বন্ধু একই স্থান থেকে একই সময় একই দিকে, মানে তুমি ওইদিকে হেঁটে যাচ্ছ, তোমার বন্ধু এদিকে হেঁটে যাচ্ছে, তাই না, একই দিকে হেঁটে যাচ্ছে কিন্তু। তাহলে 1 ঘন্টা পরে তোমাদের মধ্যবর্তী ব্যবধান কত হবে। তাহলে দেখো প্রতি মিনিটে তুমি ওইদিকে এগিয়ে যাচ্ছ না, তোমার বন্ধু এদিকে এগিয়ে যাচ্ছে। আমরা কি জানি, যখন একই দিকে যাওয়া হয় তখন তাদের মধ্যবর্তী যে গতিবেগ বিয়োগ হয়, বোঝা গেল। একই দিকে গেলে কী হবে, মধ্যবর্তী তাদের আপেক্ষিক বেগ বিয়োগ হয়। তাহলে এ যায় 60 মিটার আর তুমি যাও কত 40 মিটার, তাহলে তোমাদের যে মধ্যবর্তী দূরত্ব কত, প্রতি মিনিটে কত হচ্ছে, 60 থেকে 40 বাদ দিলে 20, তাহলে 20 মিটার কিন্তু আমার প্রতি মিনিটে, প্রতি 1 মিনিটে হচ্ছে 20 মিটার। আমাকে বলেছে না 1 ঘন্টা পরে, 1 ঘন্টা মানে কত হবে, 60 দিয়ে গুণ করে দিই 60 মিনিটে, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, তাহলে 60 মিনিট পরে তোমাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 6 দুগুণে 12, দুটো শূন্য মানে 1200, তাহলে তোমাদের মধ্যবর্তী দূরত্ব হবে 1200 মিটার। তোমরা পূর্ণবাক্যে লিখবে যে
যখন আমরা একই দিকে যাই তখন আমাদের আপেক্ষিক বেগ বিয়োগ হয়। তাহলে 40 মিনিট এবং 60 মিনিটের যে আপেক্ষিক বেগ কত হবে? 20 মিটার হবে। তাহলে প্রতি মিনিটে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার। 60 মিনিটে কত হবে? 60 গুণ 20, 1200 মিটার। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব হবে 1200 মিটার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেটগুলো দেবো। তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।